আজ দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ শুরু হবে। গত পর্বে প্রথম অধ্যায় শেষ হয়েছিল এবং সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নাবলীও আলোচনা হয়েছিল। সেই প্রথম অধ্যায়ের লিঙ্কগুলি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ যে অধ্যায়টি আমরা শুরু করতে চলেছি সেই অধ্যায়টি দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই অধ্যায়তে দুটি টপিক আছে। দুটি টপিক সম্বন্ধে আমরা ডিটেলসে জানব। প্রথম টপিক, যেটিকে হেডিংয়ে লেখা আছে, কোষ বিভাজন বা সেল ডিভিশন, এবং সেকেন্ড যে টপিকটি আছে সেটি হলো জনন বা রিপ্রোডাকশন। এই সেল ডিভিশন এবং রিপ্রোডাকশন অর্থাৎ কোষ বিভাজন এবং জনন, এই দুটি প্রক্রিয়ায় এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীবের জীবন প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের আজকের টপিকটি শুরু করার আগে একটু বলি, পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছিল জড়বস্তুসমূহের ঐক্যবদ্ধ ও বিশেষ এক ভৌত রাসায়নিক সাম্যাবস্থার মাধ্যমে। তারপর বহু বছর ধরে উন্নতির সোপান বেয়ে ধাপে ধাপে ক্ষুদ্র এককোষী জীব থেকে বিবর্তন এবং অভিযোজনের মাধ্যমে বহুকোষী উন্নত জীবের আবির্ভাব ঘটে। এই সকল বহুকোষী জীব, তারা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, পরবর্তীকালে বহু ধারায় প্রবাহিত হয়েছে। জীবন কখনো থেমে থাকে না, জীবন সবসময় প্রবাহমান। সেই প্রবাহমান জীবনকে সামনে রেখেই আজকের অধ্যায়টি হলো জীবনের প্রবাহমানতা, যার ফার্স্ট টপিকটি হলো কোষ বিভাজন। কোষ কাকে বলে? আমরা পড়ে এসেছি নবম শ্রেণীতে কোষের সংজ্ঞা, এবং কোষের সম্বন্ধে আমরা ডিটেলস জেনে এসেছি। কোষের সংজ্ঞাটি কি আমরা বিস্তারিত সংজ্ঞা পড়েছিলাম, সংজ্ঞা বুঝেছিলাম। এখানে ছোট্ট একটি লাইন বা আসল যে কোষের মানেটা সেটুকু বলি। কোষ হলো জীবনের গঠনগত ও কার্যগত একক। হেডিংটাতে দেখতেই পাচ্ছি কি আছে, কোষ বিভাজন। আমরা জানি একটি জীব থেকে আরেকটি জীবের সৃষ্টি হয়, ঠিক তেমনি একটি কোষ বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে। যে কোষটি বিভাজিত হয় তাকে বলা হয় জনিত্রী কোষ, এবং জনিত্রী কোষ বিভাজিত হয়ে যে দুটি নতুন কোষ সৃষ্টি করে সেই দুটি কোষকে বলা হয় অপত্য কোষ। কোষের গঠন আমরা নবম শ্রেণীতেই পড়েছিলাম। একটি আদর্শ কোষের গঠনের মধ্যে প্রধান যে দুটি ভাগ ছিল, কোষ আবরক এবং প্রোটোপ্লাজম। কোষ আবরকের মধ্যে ছিল কোষ প্রাচীর এবং কোষ পর্দা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর এবং কোষ পর্দা উভয় দেখা গিয়েছিল, এবং প্রাণী কোষের মধ্যে শুধুমাত্র কোষ পর্দা দেখা গিয়েছিল। আরেকটি অংশ কি বললাম, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটি কি কি নিয়ে তৈরি হয়েছিল? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এছাড়াও কোষের মধ্যে বিভিন্ন রকম কোষীয় অঙ্গাণুর উপস্থিতিও লক্ষ্য করা গিয়েছিল। এই ছিল কোষের গঠনের মূল ভিত্তি। দশম শ্রেণীর সিলেবাসে এসে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে কোষ বিভাজন। কেন কোষের সংজ্ঞা বা কোষের গঠনটি আমি বললাম, সেটি আমরা যখনই এই কোষ বিভাজন টপিকটি ধাপে ধাপে পড়ব তখন বুঝতে পারব। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি ছবিটিতে? জনিত্রী কোষ। এক্ষুনি বললাম যে কোষটি বিভাজিত হয় তাকে বলে জনিত্রী কোষ। আর দুটি কি হয়েছে? অপত্য কোষ তৈরি হয়েছে। জনিত্রী কোষ বিভাজিত হয়ে যে কোষ তৈরি করে তাকে বলা হয় অপত্য কোষ, এবং এই জনিত্রী কোষ থেকে অপত্য কোষ তৈরি হওয়ার পদ্ধতিটিকেই বলা হয় কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজনের সংজ্ঞাটি কি হবে? যে প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয় তাকেই বলা হয় কোষ বিভাজন বা সেল ডিভিশন। বিজ্ঞানী ফ্লেমিং 1880 খ্রিস্টাব্দে স্যালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। কোষ বিভাজনের ক্ষেত্রে একটি জনিত্রী কোষ থেকে যেমন দুটি অপত্য কোষ তৈরি হয়, ঠিক তেমনি জনিত্রী কোষের নিউক্লিয়াস থেকেও দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং কোষ বিভাজনের ক্ষেত্রে এই কথাটি কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা জনিত্রী কোষ, অপত্য কোষ এবং কোষ বিভাজনের সংজ্ঞাটি জানলাম।
এবার আমরা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছি, লেখা আছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমটি কি? ক্রোমোজোমের সঙ্গে কোষ বিভাজনের সম্পর্কটিই বা কি, সেটি আমরা জানব। ক্রোমোজোমের সঙ্গে কোষ বিভাজনের সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্রোমোজোম ছাড়া কখনোই কোষ বিভাজন সম্ভব নয়। তাহলে এই ক্রোমোজোমটা কি, এটি কোথায় থাকে, এটি কি কাজ করে, সেই নিয়েই এবার আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি এই ছবিটি, আমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছি এটি নিউক্লিয়াসের ছবি। নবম শ্রেণীতে আমরা নিউক্লিয়াসের ডিটেলস পড়ে এসেছিলাম। নিউক্লিয়াসের 4টি অংশ, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম যে তরলটা থাকে ভেতরে, এছাড়াও নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালিকা। আমি সব কিছু পয়েন্ট আউট করিনি, শুধুমাত্র একটি জায়গাতেই পয়েন্ট করেছি, সেটি হচ্ছে নিউক্লিয় জালিকা। তাহলে হঠাৎ করে ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয় জালিকার কথাটি কেন বলছি? এই নিউক্লিয় জালিকার মধ্যেই লুকিয়ে আছে ক্রোমোজোম শব্দটির অর্থ। সেই অর্থটি কি বলার আগে বলি, বিজ্ঞানী ওয়াল্ডেয়ার প্রথম ক্রোমোজোম নামটি প্রবর্তন করেন। এইটি কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে মাধ্যমিকে কখনো কখনো আসে, যে কোন বিজ্ঞানী ক্রোমোজোম নামটি প্রবর্তন করেছিলেন। এবার আসবো সংজ্ঞাতে। সংজ্ঞাতে আসার আগে আমি একটি বাক্যের মধ্যে বলতে চাই যে ক্রোমোজোমটি কি। ক্রোমোজোমটি আর কিছুই নয়, ক্রোমোজোমটি হলো এই নিউক্লিয় জালিকাটি। তাহলে নিউক্লিয় জালিকার ক্রোমোজোম, এই কথা দুটি আলাদা কেন? যখন একটি কোষ বিভাজন হবে, ঠিক বিভাজন হওয়ার আগের মুহূর্তে এই নিউক্লিয় জালিকাটি ক্রোমোজোমে রূপান্তরিত হয়। তাহলে আমি কি বললাম না, যখন কোনো কোষ বিভাজিত হবে, সেই বিভাজন মানে যে কোষটি বিভাজন হচ্ছে সেই কোষের নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকাটি কিসে রূপান্তরিত হয়? ক্রোমোজোমে। এবার তাহলে আমরা ক্রোমোজোমের সংজ্ঞাটি কি আছে দেখি, তাহলে ব্যাপারটি আরো স্পষ্ট হবে। একটি আদর্শ কোষের অর্থাৎ ইউক্যারিওটিক কোষের, কারণ আমরা জানি আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটি সবসময় আদর্শ এবং সুসংগঠিত হয়। একটি আদর্শ কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল, মানে নিজেই নিজে প্রজনন করতে পারে যে সূত্রাকার অংশ দেখতে পাচ্ছি, যেখানে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এবং প্রজাতির পরিব্যক্তি অর্থাৎ মিউটেশন, প্রকরণ অর্থাৎ ভেদ ও বিবর্তনে অর্থাৎ অভিব্যক্তিতে মুখ্য ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ক্রোমোজোম কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই যে একটি কথা লেখা আছে বংশগত বৈশিষ্ট্য বহন করে, এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে জীবের বৈশিষ্ট্যগুলি অর্থাৎ বংশগত বৈশিষ্ট্যগুলি কিভাবে বংশ পরম্পরায় একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হয়। তাহলে আমরা ক্রোমোজোমের সংজ্ঞা জানলাম। এবার আমরা একটি সম্পর্ক জানব। কি সম্পর্ক? ক্রোমোজোম, ডিএনএ, যার ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং জিনের মধ্যে সম্পর্ক। জিন এই কথাটি একটু নতুন কথা। ডিএনএ শব্দটি যদিও আমরা আগে জেনেছি, নবম শ্রেণীতে নিউক্লিক অ্যাসিডের ভাগে পড়েছি, আর ক্রোমোজোম কথাটি এক্ষুনি জানলাম। এই তিনটির মধ্যে সম্পর্ক কি তা একটু সংক্ষেপে জানব। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখি 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে। কোষ বিভাজনকালে নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা অর্থাৎ ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। এটি আমি এক্ষুনি বলেছি। ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত হয়। তাহলে ক্রোমোজোম যে প্রোটিনটা দ্বারা গঠিত হয় সেটি হলো নিউক্লিয় প্রোটিন। ডিএনএ ক্রোমোজোমে অবস্থান করে, অর্থাৎ ডিএনএ কোথায় অবস্থান করছে না ক্রোমোজোমে। ডিএনএর প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অঞ্চলটিকেই বলা হয় জিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ব্যাপারটি সূক্ষ্মের দিকে যাচ্ছে। প্রথম নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা, সেখানটি থেকে তৈরি হলো ক্রোমোজোম। কখন? কোষ বিভাজনের সময়। সেই ক্রোমোজোমের একটি পার্ট হলো ডিএনএ, আবার ডিএনএর একটি পার্ট, যে পার্টটি প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, সেই পার্টটিকে বলা হয় জিন। অর্থাৎ জিন কি না ডিএনএর একটি বিশেষ অংশ। আবার ডিএনএ কোথায় থাকে? ডিএনএ ক্রোমোজোমে থাকে। তাহলে সম্পর্কটা কীরকম?
নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, ডিএনএর মধ্যে জিন। তাহলে এরা কিন্তু একে অপরের সঙ্গে প্রত্যেকেই আন্তঃসম্পর্কযুক্ত। আশা করি সম্পর্কটি বোঝা গেল। এবার আমরা ক্রোমোজোমের প্রকারভেদ সম্বন্ধে জানব। এখানে দেখতে পাচ্ছি ক্রোমোজোমের প্রকারভেদের একটি চিত্র অঙ্কন করা আছে। এটি মানুষের ক্রোমোজোমের প্রকারভেদের চিত্র। এখানে দেখতে পাচ্ছি ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করছে। কত জোড়া ক্রোমোজোম আছে এবং এককভাবে কতগুলি ক্রোমোজোম আছে সেই সংখ্যাটা এবার আমরা দেখব। প্রথমে মোট কতগুলি ক্রোমোজোম আছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 এবং এখানে যে দুটি আছে এটি হচ্ছে 45 46, কারণ হয় এইটি থাকবে নয় এইটি থাকবে। সেটা কেন আমি বলছি। তাহলে টোটাল ক্রোমোজোম সংখ্যা হলো 46টা। তার মধ্যে দেখছি 44টা ক্রোমোজোমের নিচে কি লেখা আছে? অটোজোম। আর বাকি যে এক জোড়া সেই মানে হয় এই জোড়াটা নয় এই জোড়াটা, তার নিচে কি লেখা আছে? অ্যালোজোম। এই অটোজোম কি আর অ্যালোজোম কি বলছি তার আগে বলে নিই যে তাহলে মানুষের ক্রোমোজোম সংখ্যা কতগুলি হবে? 46টি। আবার যদি বলি মানুষের ক্রোমোজোম সংখ্যা ক জোড়া, সেটি হচ্ছে 23 জোড়া। আবার যদি বলি মানুষের অটোজোমের সংখ্যা কতগুলি, সেটা হবে 44টি। আবার যদি বলি মানুষের অটোজোমের সংখ্যা ক জোড়া, সেটি হবে তখন 22 জোড়া। আবার যদি বলা থাকে যে মানুষের অ্যালোজোমের সংখ্যা কটি, সেটি বলবো 2টি। আবার যদি বলি অ্যালোজোমের সংখ্যা ক জোড়া, তখন সেটি বলবো 1 জোড়া। তাহলে মানুষের ক্রোমোজোম কয় প্রকার? 2 প্রকার। প্রথম প্রকার হলো অটোজোম এবং সেকেন্ড প্রকার হলো অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। অটোজোম কাকে বলে? যে ক্রোমোজোমগুলি দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয় তাকে বলা হয় অটোজোম। অটোজোমের সংখ্যা কটি ছিল? 22 জোড়া বা 44টি। আর অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম কাকে বলে? যে ক্রোমোজোম জোড়া লিঙ্গ নির্ধারণে অংশ নেয় তাদের অ্যালোজোম বলে। অ্যালোজোমের সংখ্যা কটি ছিল? 1 জোড়া বা 2টি। পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এই অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের মাধ্যমেই আমরা লিঙ্গ নির্ধারণ করতে পারি, অর্থাৎ স্ত্রী এবং পুরুষে ভাগ করতে পারি। পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোমটা কি? XY প্রকৃতির। স্ত্রীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোমটা কি হবে? XX প্রকৃতির। তাহলে দেখতে পাচ্ছি স্ত্রীদের ক্ষেত্রে XX একই আছে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে XY দুটি আলাদা আছে। তাই জন্যই এখানে দুটি শব্দ আছে দেখতে পাচ্ছি, হোমোগ্যামেট এবং হেটেরোগ্যামেট। যেহেতু মহিলাদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে গ্যামেটটা XX হয়, ওই জন্য ওকে হোমোগ্যামেট বলা হয়, মানে একই। আর ছেলেদের ক্ষেত্রে যেহেতু গ্যামেটটা XY হয়, সেই জন্য পুংগ্যামেটকে হেটেরোগ্যামেট বলা হয়। অর্থাৎ হেটারো কথাটির অর্থ কি না আলাদা। তাহলে এই চিত্রটির মধ্যে দেখতে পাচ্ছি এইগুলি হলো সব অটোজোম আর এই দুটি হলো সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। একটি স্ত্রী গ্যামেট, একটি পুংগ্যামেট। এবার আমরা আজকের পর্বের শেষ পয়েন্টটি জানব, সেটি হলো ক্রোমোজোমের সংখ্যা। একটু আগেই বলে দিয়েছি মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত না 46টি। এখানে একটি লাইন লক্ষ্য করছি, এই লাইনটি কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ লাইন। কি লেখা আছে? একটি নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সবসময় ধ্রুবক থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে। মানে কি? পৃথিবীতে যত সংখ্যক প্রজাতি আছে প্রতিটি প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটি কিন্তু আলাদা আলাদা এবং ক্রোমোজোম সংখ্যাটি তাদের ক্ষেত্রে নির্দিষ্ট। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? 46। এখানে ব্র্যাকেটে লেখা আছে দেখতে পাচ্ছি 2n। এটি কেন লেখা আছে আমি বলছি, তার আগে দেখে নিই যে দেহকোষের ক্রোমোজোম সংখ্যাটা তো জানলাম 46, তাহলে গ্যামেটের অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? 23। ব্র্যাকেটে কি লেখা আছে? n। তাহলে দেখতে পাচ্ছি দেহকোষে যা ক্রোমোজোম সংখ্যা আছে, গ্যামেট অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু তার অর্ধেক হয়েছে। যদি না অর্ধেক হতো
তাহলে কিন্তু প্রজাতির সংখ্যাটা কখনোই ধ্রুবক হতো না। কেন না, এই শুক্রাণু এবং ডিম্বাণুর ফলেই কিন্তু নতুন অপত্যজীবের সৃষ্টি হয়। তাহলে শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা যদি 23 হয় এবং ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা যদি 23 হয়, তাহলে 23 যোগ করলে 46 হচ্ছে। সেই সংখ্যাটি আমরা মিলে যাচ্ছে দেহকোষে যে ক্রোমোজোম সংখ্যাটা। তাহলে আমরা বুঝতে পারছি যে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের ক্রোমোজোম সংখ্যা যদি অর্ধেক না হতো, তাহলে কিন্তু প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কখনোই ধ্রুবক হতো না। প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটা তখন কি হতো? গুণিতক হারে বাড়তে থাকতো। এবার দেখি এখানে যদি কথাটি লক্ষ্য করলাম 2n এবং n, এই nটিকে ডিনোট করা হয় ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট হিসেবে। 2n কেন আছে? কারণ একটু আগে যখন ক্রোমোজোমের প্রকারভেদের চিত্রটি আমরা দেখেছিলাম, সেখানে দেখেছিলাম ক্রোমোজোমগুলি সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে। কার ক্ষেত্রে? না, অটোজোমের ক্ষেত্রে। তাই জন্যই জোড়ায় জোড়ায় অবস্থান করে বলে, অর্থাৎ ডবল সেটে থাকে বলেই ওটিকে বলা হয় 2n। এবং শুক্রাণু এবং ডিম্বাণুর ক্ষেত্রে একটি মাত্র সেট লক্ষ্য করা যায় বলেই সেটিকে বলা হয় n। এই 2n এবং n কে একটু বিস্তারিতভাবে দুটি সংজ্ঞার মাধ্যমে বলেছি লাস্টে এসে। লেখা আছে কি না, হ্যাপ্লয়েড সেট। হ্যাপ্লয়েড সেট কাকে বলবো? ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে অর্থাৎ গ্যামেটের মধ্যে থাকে তখন তাকে বলা হয় হ্যাপ্লয়েড সেট বা n। ডিপ্লয়েড সেট কাকে বলে? ডিপ্লয়েড মানে দুটি। ক্রোমোজোম সংখ্যা যখন দুটি হ্যাপ্লয়েড সেটে থাকে তখন তাকে বলা হয় ডিপ্লয়েড সেট বা 2n। আজ তাহলে এই পর্যন্তই হলো। পরের পর্বে আমরা ক্রোমোজোমের বাহ্যিক গঠন সম্পর্কে জানব। ধন্যবাদ।